বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে আমি মাহমুদা রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ রয়েছ। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং তোমাদের সকলের দোয়ায় সুস্থ রয়েছি। শিক্ষার্থীরা, শীতের সাথে সাথে করোনা বৃদ্ধি পাচ্ছে, কাজেই স্বাস্থ্যবিধি আমাদের সকলকে মেনে চলতে হবে। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং মাস্ক ব্যবহার করবে। আমি গত ক্লাসে তোমাদের পরিণতি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করেছিলাম। আজও আমরা পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ে বাংলাদেশের সরকার এবং প্রশাসনিক কাঠামো রয়েছে। আমরা বাংলাদেশের সরকার নিয়ে আলোচনা করছিলাম। সরকারের কয়টি বিভাগ মনে আছে তোমাদের? গত ক্লাসে বলেছিলাম এবং এটা তো আমরা অনেকবার পড়েছি, আশা করি সবারই মনে আছে। তারপরে একটু বলে দিচ্ছি যে সরকারের তিনটি বিভাগ রয়েছে। বিভাগগুলো কি? শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। সরকারের যে কাজের পরিধি তো অনেক, এই কাজগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তাই ক্ষমতা এবং কার্যাবলীকে তিন ভাগে ভাগ করা হয়েছে। আইন সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে থাকে আইন বিভাগ, শাসন সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে শাসন বিভাগ এবং বিচার সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে থাকে বিচার বিভাগ। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে বাংলাদেশ সরকারি শাসন বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আইন বিভাগ নিয়ে আলোচনা করব। বাংলাদেশের আইন বিভাগের সাংবিধানিক নাম কি? সবাই জানো, জাতীয় সংসদ, তাই না? হ্যাঁ, আমাদের আইন বিভাগ বা আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। এই জাতীয় সংসদ কোথায়? এই রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো, তাই না? জাতীয় সংসদ। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব একটু চার্টে দেখিয়ে নেই যে পঞ্চম অধ্যায়, আমাদের অধ্যায় কত? পঞ্চম অধ্যায়। সেখানে আমরা সরকারের আইন বিভাগ নিয়ে আলোচনা করব। আমাদের আইন বিভাগের নাম হচ্ছে জাতীয় সংসদ। প্রথমে আমরা জাতীয় সংসদের গঠন নিয়ে আলোচনা করব। জাতীয় সংসদের বাংলাদেশের নির্বাচনী এলাকা হচ্ছে 300টি এবং প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একটি নির্বাচনী এলাকা থেকে একজন করে সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। তাহলে সাধারণ আসন কতগুলো? আমাদের 300টি। যেহেতু নির্বাচনী এলাকা আমাদের 300টি, তাই প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একজন করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন। এই জাতীয় সংসদ সদস্যবৃন্দ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। এই 300টি আসন হচ্ছে সাধারণ আসন। এখানে মহিলা পুরুষ সবাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারাই সংসদ সদস্য নির্বাচিত হবেন। আর মহিলাদের জন্য, শুধু মহিলা সদস্যদের জন্য সংরক্ষিত আসন হচ্ছে 50টি। এই 50টি আসনে শুধুমাত্র মহিলা সদস্যরাই নির্বাচিত হয়ে থাকেন। মহিলা সদস্যরা কিন্তু কাদের দ্বারা নির্বাচিত হন? জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন। এই 300 এবং মহিলাদের 50টি, এই 350টি আসন নিয়ে আমাদের জাতীয় সংসদ গঠিত। তাহলে কতগুলো আসন? 350টি। 300টি আসন হচ্ছে সাধারণ আসন আর মহিলাদের জন্য সংরক্ষিত আসন হচ্ছে 50টি। জাতীয় সংসদে একজন স্পিকার থাকেন এবং একজন ডেপুটি স্পিকার থাকেন। এই স্পিকার এবং ডেপুটি স্পিকার ওনারাও জাতীয় সংসদ সদস্যের দ্বারাই নির্বাচিত হয়ে থাকেন। তাহলে বুঝতে পেরেছো জাতীয় সংসদ কিভাবে গঠিত হয়। যে আমাদের সাধারণ আসন সংখ্যা হচ্ছে জাতীয় সংসদে 300। এই 300 জন সদস্য, মহিলা পুরুষ যেই প্রতিদ্বন্দ্বিতা করুক না কেন, তারা অত্র এলাকার জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন। আর মহিলাদের সংরক্ষিত 50টি আসনের সংসদ সদস্যরা জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা নির্বাচিত হন। আর একজন স্পিকার এবং ডেপুটি স্পিকার
জাতীয় সংসদ সদস্যদের দ্বারাই নির্বাচিত হয়ে থাকেন। তাহলে জাতীয় সংসদের গঠন আমরা বুঝতে পেরেছি। এবার আমরা আলোচনা করব জাতীয় সংসদের সদস্য হতে গেলে কিছু যোগ্যতা থাকতে হয়, আবার কিছু অযোগ্যতাও থাকে। সেই অযোগ্য যদি হয়ে যায় তাহলে তারা সংসদ সদস্য হতে পারবে না। প্রথমে আমরা আসি জাতীয় সংসদ হতে গেলে কি যোগ্যতা থাকতে হবে। প্রথমেই যিনি জাতীয় সংসদের সদস্য হতে চান তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। কি হতে হবে? বাংলাদেশের নাগরিক হতে হবে। তারপরে তার বয়স কমপক্ষে 25 হতে হবে। আর জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় তার নাম থাকতে হবে। তাহলে আমরা কি পেলাম? 1 নম্বর, তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। 2 নম্বর, তার বয়স কমপক্ষে 25 হতে হবে। 3 নম্বর, জাতীয় সংসদের ভোটার তালিকায় তার নাম থাকতে হবে। আর কি কারণে অযোগ্য হবে সেটা আমরা একটু আলোচনা করব এবার। যদি কেউ কোনো আদালত কর্তৃক মানসিকভাবে অপ্রকৃতস্থ এবং দেউলিয়া ঘোষিত হয়ে থাকে তাহলে সে সংসদ সদস্য পদে নির্বাচিত হতে পারবেন না। আবার কেউ যদি কোনো ফৌজদারি অপরাধের দায়ে তার 2 বছর কারাদণ্ড হয় তাহলে কারাগার থেকে মুক্তি লাভের পর তাকে 5 বছর অতিবাহিত করতে হবে। 5 বছর অতিবাহিত হওয়ার পর তিনি সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, নতুবা পারবেন না। আর বাংলাদেশের আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি অযোগ্য ঘোষিত হয়ে থাকেন তবে তিনিও অযোগ্য বলে বিবেচিত হবে। আর প্রজাতন্ত্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যদি কেউ নিয়োজিত থাকেন তিনি এই সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে আমরা বুঝতে পারলাম যে অযোগ্য কি হলে হবে, যে যদি কেউ মানসিকভাবে কোনো আদালত কর্তৃক অপ্রকৃতস্থ হিসেবে ঘোষিত হয়, যদি কেউ ঋণ খেলাপি অর্থাৎ দেউলিয়া ঘোষিত হয়ে থাকে আদালত কর্তৃক, তাহলেও তিনি জাতীয় সংসদের সদস্য হতে পারবেন না। তারপরে ফৌজদারি অপরাধে কেউ যদি 2 বছরের কারাদণ্ড ভোগ করে তাহলে কারাগার থেকে মুক্তি লাভের পর 5 বছর অতিবাহিত না হলে তিনিও পারবেন না। আর বাংলাদেশের আইন অনুযায়ী যদি কেউ অযোগ্য ঘোষিত হয়ে থাকে তাহলে সেও পারবে না। প্রজাতন্ত্রের কোনো গুরুত্বপূর্ণ পদে যদি কেউ দায়িত্বে নিয়োজিত থাকেন তাহলেও তিনি পারবেন না। এবার আসছি আমরা আসন শূন্য হওয়ার কারণ। জাতীয় সংসদের আসন শূন্য হয় কিভাবে? জাতীয় সংসদের নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন থেকে পরবর্তী 90 বৈঠক দিবস যদি কোনো সদস্য শপথ গ্রহণ করতে বা শপথপত্রে স্বাক্ষর দিতে ব্যর্থ হন তাহলে তার সদস্যপদ শূন্য হয়ে যাবে। একটু খেয়াল করো যে যেদিন থেকে নির্বাচনের পর জাতীয় সংসদের অধিবেশন বসে, প্রথম অধিবেশনটা, সেই দিন থেকে পরবর্তী 90 বৈঠক দিবসের মধ্যে যদি কোনো সদস্য শপথ গ্রহণ করতে ব্যর্থ হয় বা শপথপত্রে স্বাক্ষর দিতে ব্যর্থ হয় তাহলে তার সদস্যপদ শূন্য বলে গণ্য হবে। তোমরা দেখো না, ওই যে জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যরা শপথ গ্রহণ করছেন, আমরা টিভিতে দেখেছি তো, তাই না? তো এইরকম যদি কোনো সদস্য শপথ গ্রহণ করতে ব্যর্থ হন ওই 90 দিনের মধ্যে তাহলে তার সদস্যপদ বাতিল হবে। এবং তোমরা আরেকটা জিনিস খেয়াল করেছো যে শপথের পরে কিন্তু একটা পত্রে তারা স্বাক্ষর করেন, এই স্বাক্ষরও যদি দিতে কেউ ব্যর্থ হয় ওই 90 বৈঠক দিবসের মধ্যে, প্রথম দিন থেকে পরবর্তী 90 বৈঠক দিবসের মধ্যে, তাহলেও তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। এরপরে যদি কোনো সংসদ সদস্য হয়তো সে শপথ গ্রহণ করেছে, তারপরে শপথপত্রে স্বাক্ষরও করেছেন, কিন্তু পরবর্তীতে হয়তো তিনি সংসদের অনুমতি না নিয়ে এক নাগারে সংসদের 90 বৈঠক দিবস অনুপস্থিত, হয়তো তিনি কোনো কারণে অসুস্থতার কারণে বা বিদেশে গেছেন কোনো কারণে তিনি সংসদের অধিবেশনে উপস্থিত না, এরকম যদি এক নাগারে 90 বৈঠক দিবসে তিনি অনুপস্থিত থাকেন অনুমতি ছাড়া, তাহলে তার সদস্যপদ
বাতিল হয়ে যাবে, অর্থাৎ তার আসনটি শূন্য হয়ে যাবে। যদি কেউ অনুমতি নিয়ে যান তাহলে কোনো সমস্যা নেই। এরপরে আমরা দেখছি যে কেউ ইচ্ছা করলে পদত্যাগ করলে সেই পদটা শূন্য হয়ে যায়, স্পিকারের উদ্দেশ্যে যদি কেউ পদত্যাগ করে। আবার অনেকে আছে একসাথে কয়েকটি আসন থেকে নির্বাচিত হন, তাহলে একটি আসনে তিনি স্পিকারের কাছে লিখিতভাবে জানাবেন যে তিনি কোন আসন থেকে প্রতিনিধিত্ব করবেন এবং অন্যান্য আসন তাকে ছেড়ে দিতে হবে, তখন ওই অন্যান্য আসনগুলো শূন্য হিসেবে গণ্য হয়ে থাকে। এরপরে আমরা আসছি মেয়াদ। জাতীয় সংসদের মেয়াদ কত? জাতীয় সংসদ মেয়াদ হচ্ছে 5 বছর। তারপরে আমরা আসি কোরাম। কোরাম কি? জাতীয় সংসদের কাজ পরিচালনা করার জন্য, চালিয়ে যাওয়ার জন্য যে সংখ্যক সংসদ সদস্যের উপস্থিতির প্রয়োজন হয় সেটাই হচ্ছে কোরাম। এই কোরামের সংখ্যা হচ্ছে আমাদের জাতীয় সংসদের 60, অর্থাৎ 60 জন সদস্য যদি উপস্থিত থাকে তাহলে সংসদের কাজ চলবে। নতুবা স্পিকারকে যদি অবহিত করা হয় যে সংসদে 60 জন সদস্য অনুপস্থিত রয়ে, অর্থাৎ 59 জন যদি থাকে তাহলেও সংসদের কাজ চলবে না, তখন সংসদের অধিবেশনটা মুলতবি রাখতে হবে। এরপরে আমরা আসছি অধিবেশন আহ্বান। অধিবেশন আহ্বান করেন কে? অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। সংসদের অধিবেশন তিনি আহ্বান করেন, তিনি সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন, স্থগিত করেন, সংসদ ভেঙে দেন, এই সব কিছুই কে করেন? রাষ্ট্রপতি। আর সংসদের কাজ পরিচালনার দায়িত্ব কার? স্পিকার। স্পিকার অনুপস্থিতিতে কে করেন? ডেপুটি স্পিকার। এই স্পিকার ডেপুটি স্পিকার কিভাবে নির্বাচিত হয়? সংসদ সদস্যদের দ্বারা, তাই না? হ্যাঁ। এরপরে আসছি আমরা সংসদীয় কমিটি। সংসদের কাজ যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এজন্য এর কিছু স্থায়ী কমিটি রয়েছে, তারপরে সংসদের রিপোর্ট পেশ, এরকম বিভিন্ন কিছু কমিটি রয়েছে, সংসদ সদস্যদের দ্বারাই সেই কমিটিগুলো গঠন করা হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব জাতীয় সংসদের ক্ষমতা এবং কার্যাবলী নিয়ে। খেয়াল করো, ক্ষমতা এবং কার্যাবলী। জাতীয় সংসদ কি? আইনসভা, তাই না? আইনসভার কাজ কি? আইন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করা। কাজেই জাতীয় সংসদের প্রথম অর্থাৎ প্রধান কাজটাই কি? অন্যতম কাজটাই কি? আইন প্রণয়ন করা, আইন সংশোধন করা, তাই না? এই যে আইন প্রণয়ন করা, জাতীয় সংসদের অন্যতম কাজটাই হচ্ছে আইন প্রণয়ন করা, প্রয়োজনে আইনের কোনো সংশোধন করা, কোনো আইন বাতিল করা। এই যে আইন প্রণয়ন করতে গেলে কি করতে হয়? জাতীয় সংসদে একটা বিলটা উত্থাপিত হয়, তারপরে সেটা নিয়ে আলাপ আলোচনা হওয়ার পর জাতীয় সংসদের সদস্যদের দ্বারা সেই বিলটি পাস হয়। বিলটি পাস হওয়ার পর এই কোথায় যাবে? রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি তাতে 15 দিনের মধ্যে স্বাক্ষর দেবেন, অথবা তিনি যদি মনে করেন যে এই আইনটা আবার একটু পর্যালোচনা করার প্রয়োজন আছে, পুনরায় একটু আলোচনা করার দরকার আছে, তাহলে তিনি অতি একটি নোট লিখে জাতীয় সংসদে আবার এটা ফেরত পাঠাতে পারেন দ্বিতীয়বারের জন্য আলোচনার জন্য। জাতীয় সংসদে এটি পুনরায় আলোচিত হওয়ার পর আবার এটা পাশ হওয়ার পর রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয়। রাষ্ট্রপতি এতে 7 দিনের মধ্যে স্বাক্ষর দিবেন। যদি তিনি 7 দিনের মধ্যে স্বাক্ষর না দেন তাহলে এই 7 দিন পর এটি অটোমেটিক আইনে পরিণত হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো আইন প্রণয়ন। এরপর আসছি আমরা শাসন সংক্রান্ত কার্য। জাতীয় সংসদ তো আইন প্রণয়ন করে, আইন সংক্রান্ত কার্যাবলী সম্পাদন, তাহলে শাসন সংক্রান্ত কি করে করছে? হ্যাঁ, শাসন সংক্রান্ত কিছু কিছু কাজ জাতীয় সংসদ করে থাকে। যেমন সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় সরকার কিসের উপর, কার কাছে দায়ী থাকে? যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা, সরকার দায়ী থাকে আইনসভা অর্থাৎ জাতীয় সংসদের কাছে। জাতীয় সংসদে তাদেরকে কি করতে হয়? এই সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। কোনো কাজ যদি মনোমতো না হয় সংসদ সদস্যরা তার নিন্দা করেন, তার ব্যাখ্যা চান, বিভিন্ন কিছু করে সরকারকে এই আইন সভা
নিয়ন্ত্রণ করে থাকে জবাবদিহিতার মাধ্যমে। আবার যদি জাতীয় সংসদে এই সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রমাণিত হয় তাহলে কিন্তু সরকারের তাৎক্ষণিকভাবে পতন ঘটে যাবে। তাহলে দেখো, শাসন সংক্রান্ত কাজও কিন্তু আইনসভা করছে, জাতীয় সংসদ করছে। এরপরে আমরা আসছি সরকার গঠন সংক্রান্ত কাজ। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলই সাধারণত সরকার গঠন করে থাকে। জাতীয় সংসদের যে সদস্যের প্রতি সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা আছে এমন সদস্য রাষ্ট্রপতির কাছে যখন প্রতীয়মান হয় তখন তিনি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে থাকেন। এই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী তাদেরকে নিয়োগ দিয়ে থাকেন। শুধু প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি তার নিজস্ব মতামতের ভিত্তিতে নিয়োগ দিয়ে থাকেন। তবে কি তিনি দেখেন যে কোন সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা রয়েছে। সাধারণত কি হয়, যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাকে তার দলের সদস্যরা সবাই সমর্থন দেয়, তখন ওই সংখ্যাগরিষ্ঠ দলের যিনি প্রধান তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে থাকেন। তো এই সরকার গঠন হয় তখন ওই সংখ্যাগরিষ্ঠ দল থেকে সরকার গঠন হয়ে থাকে। তাহলে বুঝতে পেরেছো যে সরকার কিভাবে গঠিত হচ্ছে। যে সদস্যের প্রতি জাতীয় সংসদের অধিকাংশ সদস্যের আস্থা আছে বলে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয় তাকেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে থাকেন। এরপরে যত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদেরকে নিয়োগ দিচ্ছে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ দেন, কিন্তু তিনি কার পরামর্শে দেন? তিনি প্রধানমন্ত্রীর পরামর্শে নিয়োগ দিয়ে দেন। তিনি নিজে ইচ্ছা করে কাউকে দেন না, প্রধানমন্ত্রীর তালিকা অনুযায়ী তিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের নিয়োগ দিয়ে থাকেন। এরপরে আসছি আমরা বিচার সংক্রান্ত কাজ। আইনসভা তো আইন সংক্রান্ত কাজ করে, তাহলে বিচার কি করে করে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বিচার সংক্রান্ত কাজও করে থাকে। যেমন রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ যদি উত্থাপিত হয়, অসদাচরণ বা তিনি শারীরিক মানসিকভাবে তার কাজকর্ম করতে ব্যর্থ, এরকম যদি প্রতীয়মান হয় তাহলে জাতীয় সংসদের সদস্যের সংখ্যাগরিষ্ঠতার সমর্থনে এবং তাদের স্বাক্ষরযুক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে স্পিকার কাছে আবেদন করতে হয় এবং স্পিকার এই আবেদন পাওয়ার 14 দিনের পূর্বে না, আবার 30 দিনের পরে না, এর মধ্যেই এই বিষয়ে আলোচনা করেন। যদি তখন সংসদের অধিবেশন চলে তাহলে তো ভালোই, আর যদি অধিবেশন না থাকে তাহলে তিনি অধিবেশন খুব দ্রুততার সাথে অধিবেশন আহ্বান করে এই বিষয়ে আলোচনা করেন। যদি সংসদ সদস্যদের 2/3 ভোটের মাধ্যমে এইটা প্রমাণিত হয় তাহলে অভিশংসন পদ্ধতিটার নাম হচ্ছে অভিশংসন পদ্ধতি, অর্থাৎ ইংলিশে বলা হয় ইমপিচমেন্ট। এই পদ্ধতিতে রাষ্ট্রপতি অপসারিত হয়ে থাকে। তাহলে বিচার সংক্রান্ত কাজও একটু একটু করছে। এরপরে আমরা আসছি সংবিধান সংশোধন। হ্যাঁ, সংবিধান সংশোধন করবে কে? জাতীয় সংসদ। কারণ জাতীয় সংসদ তো এই সংবিধান প্রণয়ন করছে, সংবিধান আইন সংশোধন করছে, সংবিধান সংশোধনও কিন্তু এই জাতীয় সংসদই করছে। তবে এক্ষেত্রে 2/3 ভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করে থাকে। নির্বাচন ও অপসারণ সংক্রান্ত। নির্বাচন, ওই যে আমরা জানি রাষ্ট্রপতিকে কে নির্বাচন করে? এই যে আমরা যারা ভোটাররা ভোট দিয়ে ওই জাতীয় সংসদের সদস্যদেরকে নির্বাচিত করেছি তারাই আবার ভোট দিয়ে রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকারকে নির্বাচিত করে থাকে। তাহলে জাতীয় সংসদ কি নির্বাচন সংক্রান্ত কাজও করছে। অপসারণ, এই যে রাষ্ট্রপতিকে অপসারণ করছে কে? এই সংসদ সদস্যরাই, তাই না? তাহলে অপসারণ সংক্রান্ত কিছু কিছু কাজ করে থাকে। তারপরে নিয়োগ সংক্রান্ত কিছু করে থাকে, যেমন কোনো তোমার এই যে তোমার কি পাবলিক সার্ভিস কমিশন
তারপরে আরও কিছু ক্ষেত্রে বড় বড় ক্ষেত্রে এসব নিয়োগের ক্ষেত্রে কিন্তু ন্যায়পাল এসবের ক্ষেত্রে কিন্তু জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন হয়। আবার তাদেরকে অপসারণ করতে গেলেও জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন হয়ে থাকে। অধ্যাদেশ সংক্রান্ত কাজ, রাষ্ট্রপতি যে সমস্ত অধ্যাদেশ জারি করে থাকেন সেটা জাতীয় সংসদের প্রথম দিনে, অধিবেশনের প্রথম দিনে সেটা অনুমোদিত হতে হয়। যদি অনুমোদিত না হয়, এই আলোচনার পর 30 দিনের মধ্যে যদি এটা অধিবেশনের 30 দিনের মধ্যে যদি এটা পাস না হয় তাহলে এটা বাতিল হয়ে যায়। আর অধ্যাদেশ রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করে সেটা যদি সংসদের অধিবেশন যদি না থাকে তাহলে 6 মাস পর্যন্ত সেটা কার্যকরী হবে। আর যদি এটা সংসদে অনুমোদিত হয় তাহলে এটা আইনে পরিণত হয়ে যায়। এরপরে আমরা আসছি সামরিক সংক্রান্ত, সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও কোনো ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদনের দরকার হয়। এবং যুদ্ধ ঘোষণা, তারপরে কোনো দেশ আক্রমণ করলে সে ব্যাপারে কী সিদ্ধান্ত, এই যুদ্ধ ঘোষণাটা, যুদ্ধ করা, এই ক্ষেত্রে কিন্তু জাতীয় সংসদের অনুমতির প্রয়োজন হয়। তারপরে আমরা দেখছি অর্থ সংক্রান্ত কাজও কিন্তু জাতীয় সংসদ, এই যে প্রতি বছরে যে বাজেট পেশ হয়, তোমরা তো জানো তাই না, জুলাই মাসে বাজেট পেশ করা হয়। এই যে বাজেটটা রাষ্ট্রের সারা বছরের আয় ব্যয়ের হিসাব, কোন ক্ষেত্রে কত ব্যয় হবে, আয় হবে, এই যে একটা বাজেট, এই বাজেটটা কোথায় পেশ করা হয়? সংসদে। তারপর সংসদ সদস্যরা সেটা নিয়ে আলোচনা করে সর্বসম্মতিক্রমে এই বাজেট পাশ হওয়ার পর রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়, রাষ্ট্রপতি তাতে অনুমোদন দিয়ে থাকেন। বাজেটের পরে যদি অতিরিক্ত কোনো অর্থের প্রয়োজন হয় তাহলে অগ্রিম মঞ্জুরও কিন্তু জাতীয় সংসদ করতে পারে, তবে সেক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন রয়েছে। রাষ্ট্রপতির পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া কোনো অর্থ সংক্রান্ত বিল বা মঞ্জুরি বিল সংসদে উত্থাপন করা যায় না। তাহলে বুঝতে পেরেছ যে জাতীয় সংসদের ক্ষমতা এবং কার্যাবলী কি। আমরা প্রথমেই দেখছি আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। যে কোনো আইন প্রণয়ন করতে গেলে এখানে সংখ্যাগরিষ্ঠ ভোটে সেটা পাশ হওয়ার পর কোথায় যায়? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সেখানে কি করেন? 15 দিনের মধ্যে তিনি স্বাক্ষর দিবেন, আর যদি স্বাক্ষর না দেন তাহলে আইনে পরিণত হবে, অথবা 15 দিনের মধ্যে তিনি সংসদে পুনরায় বিবেচনার জন্য এটাকে পাঠাতে পারেন নোট দিয়ে। এবং দ্বিতীয়বার এটা আলোচিত হওয়ার পর রাষ্ট্রপতির কাছে প্রেরণ করার পর দ্বিতীয়বার কিন্তু আর 15 দিন না, এখানে 7 দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর দিবেন, আর যদি না দেন তাহলে 7 দিন পর এই বিলটি আইনে পরিণত হয়ে যাবে। শাসন সংক্রান্ত, যে সংসদীয় সরকার ব্যবস্থায় আইন বিভাগের আস্থার উপর নির্ভর করে এই সরকার ক্ষমতায় টিকে থাকে। যদি অনাস্থা প্রমাণিত হয় জাতীয় সংসদে তাহলে তাৎক্ষণিকভাবে সরকারের পতন হয়ে যাবে, তাই না? আর সংসদীয় সরকারে জাতীয় সংসদ কি করে? সরকারকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা, তারপরে নিন্দা প্রস্তাব, মুলতবি, বিভিন্ন কিছুর মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করে থাকে। তোমরা দেখো না, মন্ত্রীরা যে জাতীয় সংসদে বিভিন্ন বিষয়ে তারা প্রশ্নের উত্তর দেন, এবং বিরোধী যারা সংসদ সদস্য রয়েছেন তারা কিন্তু কি করেন? প্রশ্ন জিজ্ঞাসা করেন, কোনো কিছুর প্রতি নিন্দাও করেন। তাদের সব কিছুর মাধ্যমে একটা নিয়ন্ত্রণ করে থাকেন, যে যা ইচ্ছা তাই কিন্তু করা যায় না। শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে এই জাতীয় সংসদ। সরকার গঠন, সরকার গঠনের ক্ষেত্রে আমরা দেখছি যে এই সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি। কোন ব্যক্তিকে? যে সদস্যের প্রতি জাতীয় সংসদের অধিকাংশ সদস্যের, সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা রয়েছে, তাই না? এমন ব্যক্তিকেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ দেন, এবং তার পরামর্শক্রমে তিনি অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়োগ দিয়ে থাকেন। তারপরে আমরা পেলাম বিচার সংক্রান্ত, যে রাষ্ট্রপতিকে অভিশংসন পদ্ধতির মাধ্যমে এই জাতীয় সংসদ অপসারণ করছে, বিচার করছে, তাই না? তারপরে সংবিধান সংশোধন, যে জাতীয় সংসদে 2/3 ভোটে পাশ হওয়ার পর সেটা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয়, রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর দেওয়ার পর সংবিধান সংশোধন হয়ে থাকে। নির্বাচন অপসারণ, এই যে রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, এদেরকে কে নির্বাচিত করছে? সংসদ সদস্যরা। তাহলে কি
নির্বাচন সংক্রান্ত কাজ করছে, আবার অপসারণও করতে গেলে জাতীয় সংসদের ওই 2/3 ভোটের প্রয়োজন রয়েছে। অধ্যাদেশ, রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করে সেটা অনুমোদিত হতে হয় কোথায়? জাতীয় সংসদে, না হলে কি হয়, বাতিল হয়ে যাবে, তাই না? তারপরে আমরা দেখছি যুদ্ধ ঘোষণা, এই যে কোনো দেশ আক্রমণ করলে তাকে কি করবে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে গেলে আলাপ আলোচনা কোথায় করতে হবে? জাতীয় সংসদে, এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নিতে হবে, তাই না? অর্থাৎ যুদ্ধ ঘোষণা, যুদ্ধ করতে গেলে এই অনুমোদনটা কোথায় নিতে হবে? জাতীয় সংসদ কর্তৃক। এখন আমরা দেখছি সংসদের নেতা। তোমরা শুনো না যে সংসদ নেতা আমাদের কি? সংসদ নেত্রী, তাই না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সংসদ নেতা। তাহলে সংসদের নেতাকে, যিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, তিনি হচ্ছেন সংসদ নেতা। সংসদ নেতাই সাধারণত কি? প্রধানমন্ত্রী, কারণ তার প্রতিই তো সবচেয়ে বেশি সদস্যের আস্থা রয়েছে, কাজেই প্রধানমন্ত্রী হচ্ছেন সংসদ নেতা। আর উপনেতাকে, সংসদ নেতার পরেই যে ব্যক্তির প্রতি আস্থা রয়েছে সংখ্যাগরিষ্ঠের, তিনি হচ্ছেন সংসদের উপনেতা। আর বিরোধী দলের নেতাকে, বিরোধী দলে যারা থাকে, একটা তো সরকার দল আর একটা বিরোধী দল, তো বিরোধী দলে যারা থাকে, বিরোধী দলের মধ্যে যে সংসদ সদস্যের প্রতি বিরোধী দলের সদস্যদের সবচেয়ে বেশি আস্থা রয়েছে, সেই সদস্যই বিরোধী দলের নেতা নির্বাচিত হয়ে থাকেন। আবার বিরোধী দলের উপনেতা ঠিক ওই রকমই, যে বিরোধী দলের নেতার পরে উপনেতার প্রতি বিরোধী দলের সদস্যদের যার প্রতি সবচেয়ে বেশি আস্থা রয়েছে সংখ্যাগরিষ্ঠ, তিনি বিরোধী দলীয় উপনেতা নির্বাচিত হয়ে থাকেন। তাহলে বুঝতে পেরেছ, সংসদ নেতাকে, বিরোধী দলের নেতাকে, সংসদের উপনেতাকে, বিরোধী দলের উপনেতা কিভাবে হয়। হ্যাঁ, এই সংসদ নেতা, বিরোধী দলের উপনেতা সংসদের নিয়ম শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা, সংসদের কাজ যাতে সুষ্ঠুভাবে স্পিকার পরিচালনা করতে পারে সে ব্যাপারে তারা তাকে সাহায্য সহযোগিতা করে থাকেন। এক্ষেত্রে সরকার দলের নেতা, সংসদের নেতা এবং বিরোধী দলের নেতা উভয়ে কিন্তু আবার কি থাকে? নিজ নিজ পক্ষে, অর্থাৎ সরকার দলীয় সদস্যদের আচরণ বিধি মেনে চলা, তাদেরকে শৃঙ্খলা বজায় রাখা, যাতে তারা সুষ্ঠুভাবে সংসদের অধিবেশনটা পরিচালনা করতে সাহায্য করে, সে ব্যাপারে সাহায্য সহযোগিতা কে করে? সংসদ নেতাকে হুইপ, সরকার দলীয় হুইপ, তিনি ওই সরকার দলের সকল সদস্যদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখেন। এই শৃঙ্খলা বজায় রাখতে প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করে থাকেন। আবার ঠিক বিরোধী দলের সংসদ সদস্যদেরও আচরণ শৃঙ্খলা বজায় রাখার জন্য বিরোধী দলের নেতাকেও সাহায্য সহযোগিতা করে থাকেন বিরোধী দলের হুইপ। তাহলে বুঝেছো তোমরা যে হুইপ কি? হুইপের কাজ কি? সংসদের আইন শৃঙ্খলা, সংসদ সদস্যদের আচরণ বিধি যথাযথভাবে মেনে চলা, অর্থাৎ সংসদের যাবতীয় কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, স্পিকারকে সহযোগিতা করার জন্য নিজ নিজ দলের নেতাদেরকে সাহায্য করে থাকেন নিজ নিজ পক্ষে হুইপগণ। অর্থাৎ সরকারি দলের হুইপ সরকার দলের নেত্রীকে, মানে সরকারি দলের সংসদ নেতাকে সাহায্য সহযোগিতা করে থাকেন, আবার বিরোধী দলের হুইপ বিরোধী দলের নেতাকে সাহায্য সহযোগিতা করে থাকেন। অর্থাৎ স্পিকার যাতে ঠিকভাবে করতে পারে, স্পিকারকে সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা সাহায্য করেন, এবং সংসদ নেতাকে সাহায্য করেন হুইপ, বিরোধী দলের নেতাকে সাহায্য করেন বিরোধী দলের হুইপ। তাহলে এখন ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে সংসদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আবার একটু আমরা আলোচনা করি যে আমাদের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। আমাদের আইনসভার সাংবিধানিক নাম হচ্ছে জাতীয় সংসদ। এই জাতীয় সংসদ কোথায় অবস্থিত? এই আমাদের রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে, তাই না? আমরা তো দেখেছি, আমরা কত যাই দেখতে, মানিক মেভিনের ওখানে এই আমাদের জাতীয় সংসদ রয়েছে। জাতীয় সংসদের গঠন কিভাবে? 300 আসন, আমাদের নির্বাচনী এলাকা, বাংলাদেশের নির্বাচনী এলাকা, বাংলাদেশের ভূখণ্ডকে 300টা নির্বাচনী এলাকায় ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটি নির্বাচনী এলাকা থেকে একজন করে সদস্য
সাধারণ আসনে নির্বাচিত হয়ে থাকেন। তিনি পুরুষও হতে পারেন, মহিলাও হতে পারেন। যিনি ভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট লাভ করে নির্বাচিত হবেন তিনি পুরুষও হতে পারেন, আবার মহিলাও হতে পারেন। এটা হচ্ছে সাধারণ আসন। 300টা আসন হচ্ছে আমাদের সাধারণ আসন। এই সাধারণ আসনে এই 300টা এলাকার নিজ নিজ এলাকা থেকে একজন করে সদস্য ওই অত্র এলাকার ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। আর এই 300 জন সদস্যদের দ্বারা আবার নির্বাচিত হন। মহিলাদের জন্য সংরক্ষিত, এখানে কিন্তু পুরুষরা অংশগ্রহণ করতে পারবে না, শুধু মহিলারাই এই সংরক্ষিত আসনে অংশগ্রহণ করে থাকে এবং মহিলা সদস্যরাই নির্বাচিত হন। তাদেরকে কিন্তু আমরা এই সাধারণ ভোটাররা কিন্তু নির্বাচিত করি না। তাই মহিলা ভোটারদেরকে নির্বাচিত করে সংরক্ষিত আসনের সদস্যদেরকে ওই নির্বাচিত জনপ্রতিনিধিরা। নির্বাচিত জাতীয় সংসদ সদস্যরাই মহিলা সদস্যদের নির্বাচিত করে থাকেন, সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের নির্বাচিত করে থাকেন। তাহলে 350টি আসন নিয়ে আমাদের জাতীয় সংসদ গঠিত। বুঝতে পেরেছ? এবার আসি আমরা জাতীয় সংসদের সদস্য হতে গেলে আমাদের কিছু যোগ্যতা থাকার দরকার। যেমন আমাদের সদস্য হতে গেলে প্রথমেই বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে 25 হতে হবে, আর জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অবশ্যই নাম থাকতে হবে। অযোগ্য কিছু কিছু কারণে আমরা অযোগ্য হয়ে যাব। সেই অযোগ্য হওয়ার কারণগুলো আমরা একটু আবার আলোচনা করি। যে যদি কোনো আদালত কর্তৃক কেউ মানসিকভাবে অপ্রকৃতস্থ হিসেবে ঘোষিত হয়ে থাকে, আবার যদি কেউ ঋণখেলাপি বা দেউলিয়া ঘোষিত হয়ে থাকে, তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আবার কেউ যদি কোনো ফৌজদারি অপরাধে 2 বছরের কারাভোগ করে, তাহলে কারাগার থেকে মুক্তি লাভের পর 5 বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত তিনি সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আবার বাংলাদেশের আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি অযোগ্য ঘোষিত হয়, তাহলেও তিনি পারবেন না। আর কেউ যদি সরকারের প্রজাতন্ত্রের কোনো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিয়োজিত থাকেন, তাহলেও তিনি এই সংসদ সদস্যের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এবার আমরা আসি আসন শূন্য হওয়ার কারণে। প্রথমে কি, যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি ওই সংসদ সদস্যের অধিবেশন যেদিন প্রথম বসলো সেই দিন থেকে পরবর্তী 90 বৈঠক দিবসের মধ্যে যদি তিনি শপথ গ্রহণ করতে না পারেন বা শপথপত্রে স্বাক্ষর দিতে না পারেন, তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। আবার কেউ যদি সংসদের অনুমতি ছাড়া এক নাগারে 90 বৈঠক দিবস অনুপস্থিত থাকেন সংসদের অনুমতি ছাড়া, তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। কেউ যদি একাধিক আসন থেকে নির্বাচিত হন, তাহলে একটি আসন রেখে অন্যান্য আসনগুলো তাকে ছেড়ে দিতে হয় আবেদনের মাধ্যমে, এবং তিনি যে আসন থেকে প্রতিনিধিত্ব করছেন সেটি ছাড়া অন্যান্য আসনগুলো তখন শূন্য হিসেবে গণ্য হয়ে থাকে। আবার কেউ স্বেচ্ছায় পদত্যাগ করতে সেই আসনও শূন্য হয়ে যায়। সংসদের মেয়াদ 5 বছর, আর সংসদের কাজ চালানোর জন্য যে সংখ্যক সদস্যের উপস্থিতির প্রয়োজন রয়েছে তাকেই বলা হয় সংসদের কোরাম। আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য কোরামের সংখ্যা হচ্ছে 60 জন সদস্য। এই 60 জন সদস্যের কম একজনও যদি কম হয়, 59ও যদি হয়, তাহলে সংসদের কাজ চালানো সম্ভব না। সেক্ষেত্রে সংসদকে স্পিকারের যদি দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহলে স্পিকার সংসদের অধিবেশন স্থগিত করে দেবেন। তাহলে আমাদের কোরাম কত? 60 জন সদস্যের কোরাম পূরণ হয়ে থাকে। অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, স্থগিত করেন মুলতবি করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী পরামর্শক্রমে তিনি করে থাকেন। তারপরে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয় এই জাতীয় সংসদ সদস্যদের দ্বারা। বিভিন্ন কমিটি আছে, স্থায়ী কমিটি, অর্থ কমিটি, সংসদের যে কমিটিগুলো সংসদের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, সেই কমিটিগুলো এই জাতীয় সংসদের সদস্যদের দ্বারাই নির্বাচিত হয়ে থাকে। কার্যাবলী ক্ষমতা আমরা এগুলো তো পড়েছি।
তোমরা করেছো, অনেকবার এগুলো আলোচনা করলাম, সংসদ নেতা উপনেতা হই। তা শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু বাসায় ভালো করে পড়বা, তাহলে এই জিনিসগুলো একদম, এগুলো তো অনেকবার পড়িয়েছি আমরা, তোমাদের কাছে আমার মনে হয় না যে আর কোনো আছে, পড়তে পড়তে মুখস্থই হয়ে গেছে, তাই না? তারপরে একটু বাসায় পড়ো, তাহলে আবার ভালো করে মনে পড়ে যাবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে। সেই সাথে আমরা সবাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যাতে এই আল্লাহ তাআলা এই করোনার দ্বিতীয় ঢেউ থেকে আমাদের সকলকে রক্ষা করেন। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।